ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। ছেলেরা, তোমাদের সবারই নিশ্চয়ই মনে আছে আমরা আজকে কোষ রসায়ন অধ্যায় আলোচনা করব, কেননা এর আগের ক্লাস থেকে আমরা কোষ রসায়ন অধ্যায় আলোচনা শুরু করেছি। আজকে আমরা 2 নম্বর লেকচার আলোচনা করব। এখানে আমরা মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পর্কে জানবো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচার সম্পর্কে জানবো। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারগুলো আবার দুই রকম হয়, একটা হচ্ছে ডি এবং এল, মানে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, ডি গ্লুকোজ এবং ডি ফ্রুক্টোজ এবং এল ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার আমরা জানবো, এবং সেই সাথে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার জানবো। যেটা বলছিলাম, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে, কারণ আমরা যখন এই চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচারগুলো আঁকা শিখবো তখন আমি তোমাদেরকে আঁকতে বলবো। যেভাবে আমি মুখে মুখে বলবো তোমরা সেভাবে খাতায় আঁকবা, ঠিক আছে? তাহলে ক্লাসের মধ্যেই কিন্তু তোমাদের শেখাটা হয়ে যাবে। আর তা না হয় কিন্তু একটু জটিল লাগবে, বাসায় যদি একা একা শিখতে চাও তাহলে একটু জটিল লাগতে পারে। তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তোমরা যারা আসছো সবাই রোল নাম্বার এবং নাম লিখে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমরা আজকে মনোস্যাকারাইডের প্রকারভেদ থেকে শুরু করব। মূলত আমরা গত ক্লাসে শর্করা সম্পর্কে জেনেছি। আমরা জানি যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকেই সাধারণত শর্করা বলা হয়। আমরা আরো জেনেছি যে শর্করাতে এক বা একাধিক হাইড্রোক্সিল মূলক থাকবে এবং একটা এলডিহাইড মূলক না হয় একটা কিটোন মূলক থাকবে। সেই যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা বলবো। আমরা শর্করার প্রকারভেদ সম্পর্কে গত ক্লাসে জেনেছি। আমি যদি আণবিক গঠনের উপর ভিত্তি করে শর্করা কত প্রকার বলি তোমাদের, তাহলে তোমরা সবাই বলবা যে 4 প্রকার, তাই না? তোমরা এটা গত ক্লাসে জেনেছো। কি কি বলতো? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আমরা আজকের ক্লাসে এই মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য, মনোস্যাকারাইডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মানে আমরা আজকের ক্লাসে শুধু মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসগুলোতে আমরা ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড নিয়ে কথা বলবো। মনোস্যাকারাইড বলতে কি বুঝি আমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে একটা মাত্র কার্বন চেইন দিয়ে গঠিত শর্করাকে মনোস্যাকারাইড বলা হয়। আমরা অন্যভাবেও বলতে পারি যে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল শর্করা পাওয়া যায় না তাকে মনোস্যাকারাইড বলা হয়। মানে এই মনোস্যাকারাইড গুলো হাইড্রোলাইসিস করলে সেটা আর শর্করা থাকবে না, ঠিক আছে? মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে বলতে পারি যে মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। মানে কি? মানে হচ্ছে আমরা দেখব ডাইস্যাকারাইডের ক্ষেত্রে 2টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠন করছে, 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করছে, অসংখ্য মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করছে। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে জটিল শর্করা যেগুলো আছে বা জটিল কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলোর গাঠনিক ইউনিট হিসেবে এই মনোস্যাকারাইড গুলো কাজ করে। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn, এবং আমরা জানি যে মনোস্যাকারাইডের মধ্যে একটা মুক্ত এলডিহাইড মূলক থাকবে অথবা একটা কিটোন গ্রুপ থাকবে এবং এক বা একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আমরা কিন্তু এটাও জানি যে যে সকল মনোস্যাকারাইডে এলডিহাইড গ্রুপ থাকবে সেটাকে আমরা বলবো অ্যালডোজ, আর যে সকল মনোস্যাকারাইডে কিটোন গ্রুপ থাকবে সেগুলোকে আমরা বলবো কিটোস। এগুলো আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। আমরা জানি যে মনোস্যাকারাইড গুলোতে এলডিহাইড এবং কিটোন গ্রুপ মুক্তভাবে থাকে, যার কারণে এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করতে পারে, মানে এরা অন্য কোনো যৌগকে বিজারিত করতে পারে, যার কারণে এদেরকে রিডিউসিং সুগার বলা হয়। এবং মনোস্যাকারাইড গুলো মিষ্টি স্বাদযুক্ত, দানাদার, পানিতে দ্রবণীয়, আলোক সক্রিয় হয়ে থাকে। এই হচ্ছে মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। আমরা মনোস্যাকারাইডের প্রকারভেদে চলে যাব। আমরা জানি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডের শ্রেণীবিন্যাস করা হয়। যেমন ধরো ট্রায়োস। ট্রায়োস কিন্তু গত ক্লাসে আমরা দেখেছি যে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকেই ট্রায়োস বলা হয়। ট্রায়োসের ক্ষেত্রে 3টা কার্বন থাকবে, এবং ট্রায়োসের যদি এলডিহাইড গুলো মূলক থাকে সেটাকে আমরা বলবো অ্যালডোজ, কিটোন মূলক থাকলে সেটাকে বলবো আমরা কিটোজ। যেমন উদাহরণ হিসেবে তোমাদের এখানে গ্লিসারলডিহাইডের ছবি দেওয়া আছে। গ্লিসারলডিহাইড হচ্ছে এক ধরনের ট্রায়োস, ট্রায়োস শর্করা, একটা ট্রায়োস শর্করা। কেন? কারণ এখানে 3টা কার্বন থাকবে। আর এটাকে অ্যালডোজ শর্করা বলা হবে কেন বলতো? কারণ এখানে এলডিহাইড মূলক থাকবে। আর ডাইহাইড্রোক্সি এসিটোন এটাও একটা 3 কার্বন বিশিষ্ট শর্করা, কিন্তু এটা হচ্ছে কিটোস। কেন কিটোস? কারণ এখানে কিটোন মূলক থাকবে।
ঠিক আছে। এবং আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, এলডিহাইড মূলক যদি থাকে তাহলে সেটা কয় নাম্বার কার্বনে থাকবে? 1 নাম্বার কার্বনে থাকবে। আর কিটোন মূলক যদি থাকে তাহলে সেটা কয় নাম্বার কার্বনে থাকবে? 2 নাম্বার কার্বনে থাকবে। ঠিক আছে। এখন আমরা ট্রেপটোজের কথা বলবো। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রেপটোজ বলা হয়। যেমন ধরো ইরিথ্রোস, ইরিথ্রোলোজ। ইরিথ্রো যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যালডোজ। কেন? কারণ আমরা দেখবো ইরিথ্রোজের মধ্যে এলডিহাইড থাকে। আর ইরিথ্রোলোজ হচ্ছে কিটোজ। কেন? কারণ সেখানে কিটোন থাকে। যেমন তোমাদের এই ডান পাশে ইরিথ্রোজের গাঠনিক এককটা আঁকা আছে। দেখো এটা ইরিথ্রোজ কেন বলো তো? এখানে 4টা কার্বন আছে। দেখো তোমরা কিভাবে আঁকবা? প্রথমে 4টা কার্বন এঁকে ফেলবা, তারপরে ইরিথ্রোজ হচ্ছে একটা অ্যালডোজ, 1 নম্বরে এলডিহাইড মূলক এঁকে ফেলবা, এবং বাকিগুলো ডান পাশে হাইড্রোক্সিল আঁকবা, বা পাশে হাইড্রোজেন আঁকবা। ঠিক আছে। পেন্টোজ পর্যন্ত তোমরা মনে রাখো, পেন্টোজ পর্যন্ত ডান পাশে সব হাইড্রোক্সিল থাকে এবং বাম পাশে হচ্ছে হাইড্রোজেন থাকে। মানে কার্বনের তো 4টা হাত থাকে, এই 4টা হাতের মধ্যে এই ডান পাশের হাতগুলোতে সব হাইড্রোক্সিল থাকবে, বাম পাশের হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কোনটাতে অ্যালডিহাইড থাকবে, কোনটাতে কিটোন থাকবে, মানে কোনটা অ্যালডোস হবে, কোনটা কিটোস হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইরিথ্রোজের কথা বললেই তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে একটা অ্যালডোস, আর ইরিথ্রোলোজের কথা বললেই তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে একটা কিটোস। ঠিক আছে। ছেলেরা, আরো একটা কথা বলি, আমি যখন বারবার একটা জিনিস রিপিট করব, তোমরা আমার সাথে সাথে কিন্তু রিপিট করবা, আমার সাথে সাথে মনে মনে বলবা। আমি যদি বলি যে এটা কি বলো তো, তখন কিন্তু আমার সাথে সাথে মনে মনে তোমরা বলবা যে এটা কিটোস, এটা অ্যালডোস। তাহলে কিন্তু ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এবং আজকের লেকচারটা ক্লাসেই মুখস্থ হওয়াটা খুবই জরুরি। বাসায় রেখে দিলেই কিন্তু ভুলে যাবা, ক্লাসেই সবকিছু ক্লিয়ার করে নেবা। ঠিক আছে। তাহলে আমরা টেট্রোস পর্যন্ত বুঝলাম, আমরা এখন পেন্টোসে চলে যাব। পেন্টোস মানে কি? 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে পেন্টোস বলা হয়। মানে পেন্টোসের মধ্যে 5টা কার্বন থাকবে। উদাহরণ হচ্ছে জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস। এগুলোতে এলডিহাইড থাকে, তাই এগুলো হচ্ছে এলডোস, এলডোপ্যান্টোস। আর রাইবোলোস, জাইলোলোস এগুলোতে হচ্ছে কিটোন মূলক থাকে, তার যার কারণে এদেরকে কিটোস শর্করা বলা হয় বা কিটোপ্যান্টোজ বলা হয়। ঠিক আছে। আমরা এই প্যান্টোজের মধ্যে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস নিয়ে একটু ডিটেল কথা বলবো, কেননা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ডিএনএ এবং আরএনএ গঠনে অংশগ্রহণ করে। তাহলে আমি বলছিলাম যে আমরা রাইবোস এবং ডিঅক্সিরাইবোস নিয়ে একটু ডিটেল কথা বলবো। প্রথমেই আমরা আসি রাইবোস। দেখো, রাইবোস বলতেই আমরা জানি 5 কার্বন বিশিষ্ট শর্করাকে রাইবোস বলা হয়। এবং এই রাইবোজের আণবিক সংকেত কি? C5H10O5। মানে রাইবোজের মধ্যে 5টা অক্সিজেন থাকবে, 10টা হাইড্রোজেন থাকবে, সরি 5টা কার্বন থাকবে, 10টা হাইড্রোজেন থাকবে, 5টা অক্সিজেন থাকবে। এবং এই রাইবোস রাইবোনিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক, মানে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে যে শর্করাটা থাকে সেই শর্করাটা হচ্ছে রাইবোস। ঠিক আছে। আমি আরেকটু তোমাদেরকে বলি, আমরা ডিএনএ বা আরএনএ এর গঠনে দেখব যে এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আর নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা কিন্তু আমরা জানি, নিউক্লিক অ্যাসিডের মধ্যে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, নাইট্রোজেন ক্ষার থাকে এবং অজৈব ফসফেট থাকে। তার মানে ওই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে সেটা যদি রাইবোস হয় তাহলে সেই নিউক্লিক অ্যাসিডটাকে বলা হবে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং এই রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ গঠন করবে। ঠিক আছে। আর এই 5 কার্বন বিশিষ্ট শর্করাটা যদি ডিঅক্সিরাইবোস হয় তাহলে সেটা, সেই নিউক্লিক অ্যাসিডটা হবে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং সেটা হচ্ছে ডিএনএ গঠনে অংশগ্রহণ করবে। তাহলে আমরা বুঝলাম আরএনএ কেন, রাইবোস কেন গুরুত্বপূর্ণ। কারণ এই রাইবোস হচ্ছে এই আরএনএ গঠনে অন্যতম ভূমিকা পালন করে, মানে রাইবোনিউক্লিক অ্যাসিড গঠন করে, এবং এই রাইবোনিউক্লিক অ্যাসিডটাই আরএনএ গঠন করে। ঠিক আছে। এগুলো স্ট্রাকচার আমরা প্রথম অধ্যায়ে দেখব, এই অধ্যায়ের শেষে আমরা প্রথম অধ্যায়ে যাব। যেটা বলছিলাম, এই রাইবোস আরো গুরুত্বপূর্ণ কেননা এটা এটিপি, এনএডিএস, এনএডিপি, এফএডি, কোএনজাইম এইসব যৌগ অণুর সাথেও রাইবোস যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে। এখন আমরা রাইবোজের গাঠনিক স্ট্রাকচার আঁকা শিখবো, আমরা কিভাবে রাইবোসটা আঁকবো। ছেলেরা, আমি এখন তোমাদেরকে বলবো, আমার কথার সাথে সাথে তোমরা খাতায় লিখবা। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি? এখন আমরা রাইবোজের চেইন স্ট্রাকচার আঁকা শিখবো। চেইন স্ট্রাকচার মানেই তো আমরা বুঝি যে লম্বা লম্বা একটা স্ট্রাকচার হবে, তাই না? এখন আমরা কি আঁকবো? আমরা রাইবোস আঁকবো। এই ডি এটা পরে বোঝাবো, আমরা প্রথমে রাইবোস আঁকবো। এবং রাইবোস বলতে আমরা বুঝি 5 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে আমরা প্রথমেই নিচে নিচে 5টা কার্বন এঁকে ফেলবো। সবাই নিচে নিচে 5টা কার্বন এঁকে ফেলো। ঠিক আছে। এরপর
2 নাম্বার কাজ আমরা কি করব? 2 নম্বরে আমরা এলডিহাইড বা কিটোন মূলক দিব। আমরা জানি রাইবোজ কি একটা অ্যালডোজ, তাই না? কারণ রাইবোজে এলডিহাইড থাকে, এবং সেই এলডিহাইডটা আমরা কয় নাম্বার কার্বনে আঁকবো? 1 নাম্বার কার্বনে আঁকবো। তাহলে 1 নাম্বার কার্বনে এই এলডিহাইড মূলকটা এঁকে ফেলো। প্রথমে আমরা কি করলাম? 5টা কার্বন আঁকলাম নিচে নিচে। এরপর 2 নাম্বার কাজ কি আমাদের? 2 নাম্বার কাজ হচ্ছে 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলক এঁকে ফেলা। কেন? কারণ রাইবোজে এলডিহাইড মূলক থাকে। এরপরের কাজ কি? এরপরে কার্বনের যে বাকি হাতগুলো আছে সেগুলোতে ডান পাশে সব হাইড্রোক্সিল মূলক এবং বাম পাশে হাইড্রোজেন মূলক দিয়ে দিব। ডান পাশে সব হাইড্রোক্সিল মূলক দিব, বাম পাশে সব হাইড্রোজেন মূলক দিব। এবং 6 নম্বরের ক্ষেত্রেও তাই। দেখো, ডান পাশে হাইড্রোক্সিল এবং বাম পাশে এবং নিচে হচ্ছে হাইড্রোজেন। এই বাম পাশে এবং নিচে এইটাকে আমরা হাতে না দেখিয়ে আমরা এভাবে H2 লিখেও দেখাতে পারি। ঠিক আছে, এই হচ্ছে রাইবোজ। আমি আরেকবার বলছি, রাইবোজ আমরা খাতায় কিভাবে আঁকবো? আমরা প্রথমে নিচে নিচে 5টা কার্বন দিয়ে দিব, কারণ রাইবোজ 5 কার্বন বিশিষ্ট শর্করা। এরপর আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলক দিয়ে দেওয়া। কেন? কারণ আমরা জানি 1 নাম্বার কার্বনে এলডিহাইড থাকে, 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলক দিয়ে দেওয়া, এবং বাকি কার্বনগুলোর ডান পাশে সব হাইড্রোক্সিল মূলক এবং বাম পাশে সব হাইড্রোজেন মূলক দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে রাইবোজ। আঁকাটা খুবই সহজ। রিং স্ট্রাকচার আমি পরে বোঝাবো তোমাদের। আমি এখন ডিঅক্সি রাইবোজ নিয়ে কথা বলবো। ডিঅক্সি মানে হচ্ছে উইদাউট অক্সিজেন। খেয়াল করে দেখো, ডিঅক্সি রাইবোজ মানে হচ্ছে রাইবোজ থেকে একটা অক্সিজেন কম থাকবে। ঠিক আছে, দেখো এই ডিঅক্সিরাইবোজের আণবিক সংকেত হচ্ছে C5H10O4। তার মানে এখানে 5টা কার্বন, 10টা হাইড্রোজেন, 4টা অক্সিজেন। দেখো রাইবোজ থেকে একটা হাইড্রোজেন কম আছে, তাই এটাকে ডিঅক্সিরাইবোজ বলা হয়। এবং আমি তোমাদের আগেই বলেছি এই ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের গঠনে অংশগ্রহণ করে। ঠিক আছে, এবং যেটা হচ্ছে ডিএনএ গঠনে অংশগ্রহণ করে। তাহলে আমরা ডিঅক্সিরাইবোজের গাঠনিক সংকেতটা কিভাবে আঁকবো বলো তো? এখানেও তাই, সবাই এঁকে ফেলো। প্রথমে কি করব? আমরা 5টা কার্বন নিচে নিচে আঁকবো, নিচে নিচে 5টা কার্বন এঁকে ফেলবো। ঠিক আছে, এরপরে 2 নাম্বার কাজ কি? আমরা এলডিহাইড মূলক দিব, এবং সেই এলডিহাইড মূলকটা কয় নাম্বার কার্বনে থাকবে? 1 নাম্বার কার্বনে। ঠিক আছে, 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলক দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ কি? ডান পাশে সব হাইড্রোক্সিল মূলক এবং বাম পাশে হাইড্রোজেন মূলক দিয়ে দেওয়া। এখানে কিন্তু একটা কথা আছে, সেটা কি বলতো? আমরা জানি ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম থাকে। সেই অক্সিজেনটা কোথায় কম থাকবে? 2 নাম্বার কার্বনে কম থাকবে। ছেলেরা খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা কি করব? 2 নাম্বার কার্বনে শুধু ডান পাশে হাইড্রোজেন আঁকবো, হাইড্রোক্সিল আঁকবো না। কেন বলো তো? কারণ আমরা জানি এটা প্রাকৃতিক ভাবে এটার গঠনটাই এরকম। কেন এরকম সেটার কোনো ব্যাখ্যা নাই, এটার প্রাকৃতিক গঠনটাই এরকম যে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকে। ঠিক আছে, তাহলে দেখো 2 নাম্বার কার্বনের ডান পাশে একটা অক্সিজেন কম থাকবে, মানে 2 নাম্বার কার্বনের দুই পাশে হচ্ছে হাইড্রোজেন থাকবে, আর বাকিগুলোর ক্ষেত্রে ডান পাশে হাইড্রোক্সিল এবং বাম পাশে হাইড্রোজেন এঁকে দিবা। এই হচ্ছে ডিঅক্সিরাইবোজের গঠন। তাহলে আমরা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার আঁকা শিখলাম। আমরা রিং স্ট্রাকচার একটু পরে আঁকা শিখবো, গ্লুকোজ আগে পড়বো। ঠিক আছে, তাহলে আমরা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার আঁকা শিখলাম। এখন আমি হেক্সোজ নিয়ে কথা বলবো। হেক্সোজ মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা। 6 কার্বন বিশিষ্ট শর্করাকে হেক্সোজ বলা হয়। গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে হেক্সোজের উদাহরণ। এর মধ্যে তোমরা মনে রাখবা, গ্লুকোজের ক্ষেত্রে বা ম্যানোজের ক্ষেত্রে এলডিহাইড মূলক থাকে, যার কারণে এটাকে এলডোজ শর্করা বা এলডোহেক্সোজ বলা হয়। গ্লুকোজ হচ্ছে একটা এলডোহেক্সোজ। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটোন শর্করা থাকে, যার কারণে এটাকে বলা হয় কিটোহেক্সোজ। ঠিক আছে, আমরা এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে একটু ডিটেল আলোচনা করব, কেননা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ মনোস্যাকারাইড। আমি তাহলে গ্লুকোজের কথা বলি। এই গ্লুকোজ হচ্ছে একটা এলডোহেক্সোজ। কেন? কারণ গ্লুকোজে এলডিহাইড গ্রুপ থাকে এবং এটার আণবিক সংকেত হচ্ছে C6H12O6। মানে কি? মানে এখানে 6টা কার্বন থাকবে, 12টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন থাকবে, 6টা অক্সিজেন থাকবে। এবং এই গ্লুকোজকে রিডিউসিং সুগার বলা হয়, বুঝতেই পাচ্ছি, কেননা এখানে একটা মুক্ত এলডিহাইড মূলক থাকে। এই গ্লুকোজ পাকা ফল, মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, পাকা আঙ্গুরে গ্লুকোজ থাকে প্রায় 10 থেকে 20 ভাগ থাকে। শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়ে প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। মানে আমরা যখন শ্বসনে জানবো তখন আমরা দেখবো গ্লাইকোলাইসিস তো শ্বসনের প্রথম পর্যায়ে, তাই না? এই গ্লাইকোলাইসিসে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে গ্লাইকোলাইসিস পর্যায়ে প্রাথমিক পদার্থই হচ্ছে গ্লুকোজ।
গ্লুকোজের যদি আরো বৈশিষ্ট্য জানি তাহলে আমরা দেখবো এগুলো হচ্ছে দানাদার, স্বাদে মিষ্টি, পানিতে সহজেই দ্রবণীয় হয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয় কিন্তু ইথারে অদ্রবণীয়। এই হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্য। পরীক্ষায় যদি আসে তোমরা কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিবা। আমরা এখন গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকা শিখবো। ঠিক আছে, গ্লুকোজের আণবিক সংকেত তো আমরা জানলাম C6H12O6, এটার গাঠনিক সংকেত কেমন হবে, মানে গ্লুকোজের চেইন স্ট্রাকচার আমরা কিভাবে আঁকবো সেটা আমরা দেখব। ঠিক আছে, চেইন স্ট্রাকচার আঁকার নিয়ম তো আমি তোমাদের আগেই বললাম, আরো একবার বলছি। নিয়ম হচ্ছে কি, প্রথমে আমি কি করব, এটা নিয়ম বলতে এটা লিখিত কোনো নিয়ম না, এটা আমি বলি তোমাদের, তাহলে মানে এইভাবে আঁকতে সুবিধা হয়, আমার এইভাবে আঁকতে সুবিধা হয়। এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা গাঠনিক সংকেতটা কিভাবে আঁকবো। প্রথমে আমরা কি করব, পরপর 6টা কার্বন দিয়ে দিব। সবাই 6টা কার্বন দিয়ে দাও। কেন? কারণ আমরা গ্লুকোজ আঁকছি, আমরা জানি গ্লুকোজে 6টা কার্বন থাকে, যার কারণে আমরা পরপর 6টা কার্বন দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি বলতো, আমাদের কার্যকরী মূলক আঁকা, মানে এলডিহাইড বা কিটোন মূলক আঁকা। আমরা জানি গ্লুকোজে কি থাকে, এলডিহাইড থাকে, এবং সেই এলডিহাইডটা আমরা এঁকে ফেলবো কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে। এই যে 1 নাম্বার কার্বনে এলডিহাইড মূলকটা এঁকে ফেলো। এ পর্যন্ত আমরা এঁকেছি। এরপর কি করব, আমরা বাকি কার্বনগুলোতে কি করব, দেখো এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে। ঠিক আছে, আমরা এর আগ পর্যন্ত জেনেছি যে বাকি কার্বনগুলো সব ডান পাশে হাইড্রোক্সিল বা পাশে হাইড্রোজেন দিব, কিন্তু না, গ্লুকোজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেটা কি, দেখো 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকবে, আর 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকলে 3 নাম্বার কার্বনের বাম পাশে হাইড্রোক্সিল থাকবে, আর 3 নাম্বার কার্বনের বাম পাশে থাকলে 4 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকবে। আমরা এরকম একটা অ্যারো চিহ্ন আঁকতে পারি। দেখো এরকম যদি অ্যারো চিহ্ন আঁকি তাহলে এই মাথাগুলোতে হাইড্রোক্সিল থাকবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, কি হবে বলতো, 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকবে, বাম পাশে হাইড্রোজেন থাকবে। 3 নাম্বার কার্বনের বাম পাশে হাইড্রোক্সিল, ডান পাশে হাইড্রোজেন, মানে 2 নাম্বারের বিপরীত। এবং 4 নাম্বার হবে 3 নাম্বারের বিপরীত, মানে 4 নাম্বারের ডান পাশে হাইড্রোক্সিল, বাম পাশে হাইড্রোজেন। এই 5 নাম্বার কার্বনটা তোমরা ফাঁকা রাখো, এখানে কিছু আঁকবা না, এখন 2টা হাত ফাঁকা রাখো। আর 6 নাম্বার কার্বনের দেখো এই ডান পাশে হাইড্রোক্সিল এবং এই বায়ে এবং নিচে হচ্ছে হাইড্রোজেন। এই বায়ে এবং নিচে আমরা হাত না দেখিয়ে আমরা সরাসরি H2 দেখাতে পারি। এই পর্যন্ত আমরা এঁকেছি। আমি আরেকবার বলছি, তোমরা কি করবা, নিচে নিচে 6টা কার্বন এঁকে ফেলবা। সবাই এঁকেছো? এরপর তোমরা কার্বনের হাতগুলো দিয়ে দিবা। হাত মানে কি, যে 4টা কার্বনে তো 4টা হাত থাকে আমরা জানি। এরপর কি করবা, 1 নম্বরের মধ্যে এলডিহাইড মূলকটা এঁকে ফেলবা। সবাই এলডিহাইড মূলক দিয়েছো? এরপর তোমরা মনে রাখবা 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকে, 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকে। 2 নম্বরে যদি ডান পাশে থাকে তাহলে 3 নম্বরে বাম পাশে থাকবে, আর 4 নম্বরে ডান পাশে থাকবে, এবং বাকি হাতগুলোতে তোমরা হাইড্রোজেন দিয়ে দিবা। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন বরাবর আঁকতে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের। এইভাবে হচ্ছে হাইড্রোক্সিল মূলকগুলো থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে 2 নম্বরে ডানে থাকবে হাইড্রোক্সিল, 3 নম্বরের বায়ে থাকবে হাইড্রোক্সিল, 4 নম্বরের ডানে থাকবে হাইড্রোক্সিল। একটা দিতে পারলে কিন্তু বাকিগুলো মনে থাকবে, তাই না? 2 নম্বরের ডানে, তার মানে 3 নম্বরের বিপরীত পাশে বায়ে, 4 নম্বরের বিপরীত পাশে হচ্ছে ডানে। 5 নাম্বারটা ফাঁকা রাখো, 6 নাম্বারটা এঁকেছো। এ পর্যন্ত আমরা এঁকেছি। ঠিক আছে, এখন ব্যাপারটা একটু বুঝো, আমরা কেন ডি গ্লুকোজ কেন এল গ্লুকোজ লিখলাম। 5 নাম্বার কার্বনের যদি ডান পাশে হাইড্রোক্সিল থাকে তাহলে সেটাকে ডি গ্লুকোজ বলা হয়, আর 5 নাম্বার কার্বনের যদি বাম পাশে হাইড্রোক্সিল থাকে তাহলে সেটাকে এল গ্লুকোজ বলা হয়। কেন সেটা এখন তোমরা একটু বুঝো। তোমাদের ডি এবং এল গ্লুকোজ বোঝার আগে আরেকটা শব্দ সম্পর্কে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন বলতে আমরা কি বুঝি? আমরা তো জানি একটা কার্বনের 4টা হাত থাকে, তাই না? অপ্রতিসম কার্বন মানে হচ্ছে 2 পাশের 2টা হাতে 2টা কার্বন থাকবে, এক পাশের হাতে একটা হাইড্রোক্সিল থাকবে, আরেক পাশে একটা হাইড্রোজেন মূলক থাকবে, সেই কার্বনটাকে আমরা বলবো অপ্রতিসম কার্বন। ছেলেরা খেয়াল করে দেখো, এই 2 নাম্বার কার্বনকে আমরা অপ্রতিসম কার্বন বলছি। কেন? কারণ এই 2 নাম্বারের কার্বনের তো 4টা হাত আছে। দেখো উপরের হাতে কার্বন আছে, নিচের হাতেও কার্বন আছে, ডান পাশেরটাতে হাইড্রোক্সিল আছে, বাম পাশেরটা হাইড্রোজেন আছে। তার মানে আমরা বলছি অপ্রতিসম কার্বন আমরা সেই কার্বনকেই বলবো যাদের 2 পাশে 2টা কার্বন থাকবে, এক পাশে হাইড্রোক্সিল থাকবে, আরেক পাশে হাইড্রোজেন থাকবে।
ব্যাপারটা এত সহজ না, অ্যাকচুয়ালি অপ্রতিসম কার্বনের ব্যাপারটা আরো অনেক জটিল, কিন্তু আমরা এত জটিলতায় যাব না, আমরা শুধু মনে রাখবো যে অপ্রতিসম কার্বন কোনটা, ঠিক আছে? এত জটিলতায় আমরা এখানে যাব না। তাহলে আমি আরেকবার বলছি, দেখো অপ্রতিসম কার্বন কি? যে কার্বনের দুই পাশের দুইটা হাতে কার্বন থাকবে, এক পাশে একটা হাইড্রোক্সিল থাকবে, অপর পাশে একটা হাইড্রোজেন থাকবে, সেই কার্বনটাকে আমরা বলছি অপ্রতিসম কার্বন। তাহলে দেখো 2 নাম্বারটা অপ্রতিসম কার্বন, 3 নাম্বারটাও কিন্তু অপ্রতিসম কার্বন। কেন? দেখো 3 নাম্বারের উপরে নিচে কার্বন আছে, এক পাশে হাইড্রোজেন আর এক পাশে হাইড্রোক্সিল। 4 নাম্বারটাও কিন্তু অপ্রতিসম কার্বন, 5 নাম্বারটাও কিন্তু অপ্রতিসম কার্বন, তাই না? তার মানে তোমরা একটু হিসাব করে দেখো তো, এই গ্লুকোজের মধ্যে কয়টা অপ্রতিসম কার্বন আছে? 4টা অপ্রতিসম কার্বন আছে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 6 নাম্বারটা অপ্রতিসম না কেন? দেখো তো, কারণ 6 নাম্বারের এক পাশে কার্বন আছে, আরেক পাশে কি কার্বন আছে? নাই। আরেক পাশে হচ্ছে দুই পাশে দুইটা হাইড্রোজেন, এক পাশে হাইড্রোক্সিল, তাই না? যার কারণে 6 নাম্বারটা অপ্রতিসম না। আবার 1 নাম্বারটা অপ্রতিসম না কেন বলো তো? কারণ 1 নাম্বারের ক্ষেত্রেও তাই, 1 নাম্বারের এক পাশে কার্বন আছে, আরেক পাশে কি কার্বন আছে? না। তার মানে অপ্রতিসম কার্বন সেটাই হবে যেই কার্বনের 4টা হাতের মধ্যে দুই পাশের দুইটা হাতে দুইটা কার্বন থাকবে, এক পাশের একটা হাতে একটা হাইড্রোক্সিল থাকবে, আরেক পাশে হাইড্রোজেন থাকবে, সেই কার্বনটাকে আমরা বলছি অপ্রতিসম কার্বন। তোমরা খেয়াল করে দেখো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো হচ্ছে অপ্রতিসম কার্বন, ঠিক আছে? এখন আরেকটা কথা আমাকে বলো, এই 1 নাম্বারের সাপেক্ষে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন কোনটা? 5 নাম্বার না? আমি আরেকবার বলছি, এই এলডিহাইড মূলকের সাপেক্ষে সবচেয়ে দূরে আছে কোন অপ্রতিসম কার্বন? 5 নাম্বারটা। যার কারণে 5 নাম্বারটাকে দূরবর্তী অপ্রতিসম কার্বন বলা হয়। তাহলে আমরা বুঝলাম এই 5 নাম্বারকে দূরবর্তী অপ্রতিসম কার্বন বলা হয়। এই দূরবর্তী অপ্রতিসম কার্বনের ডান পাশে যদি হাইড্রোক্সিল থাকে তাহলে সেটাকে ডি গ্লুকোজ, বাঁ পাশে যদি থাকে তাহলে সেটাকে এল গ্লুকোজ বলা হয়। দেখো এখানে লেখা আছে গ্লুকোজের চেইন স্ট্রাকচারে 5 নাম্বার কার্বন হলো দূরবর্তী অপ্রতিসম কার্বন। এই 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক যদি ডানে থাকে তাহলে সেটাকে ডি গ্লুকোজ, আর বায়ে থাকলে সেটাকে এল গ্লুকোজ বলা হয়। এই ডি গ্লুকোজ গুলো হচ্ছে দক্ষিণাবর্ত এবং এল গ্লুকোজ গুলো হচ্ছে বামাবর্ত। মানে কি? মানে হচ্ছে যে এই ডি গ্লুকোজ গুলো আলোক সক্রিয় এবং এদের ঘূর্ণনের দিক ডান। মানে ডি গ্লুকোজের উপর যদি আলো আসে তাহলে সেটা হচ্ছে ডান দিকে ঘুরতে থাকে, ক্লকওয়াইজ ঘুরতে থাকে। আর এল গ্লুকোজ এর মধ্যে যদি আলো আসে তাহলে এটা বাম দিকে ঘুরতে থাকে, যার কারণে এটাকে বামাবর্ত বলা হয়। এই ডি এবং এল এর অপটিক্যাল রোটেশন ছাড়া আর বাকি সকল ভৌত এবং রাসায়নিক গঠন একই রকম। তোমরা মনে রাখবা সকল উদ্ভিদে ডি গ্লুকোজ থাকে, মানে ডি গ্লুকোজ প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। প্রকৃতিতে যত উদ্ভিদ আছে সবগুলোতে ডি গ্লুকোজ থাকে, আর এল গ্লুকোজ শুধুমাত্র গবেষণাগারে উৎপন্ন করা হয়, ঠিক আছে? এই হচ্ছে ডি এবং এল গ্লুকোজ। আমি আরেকবার বলছি, ডি গ্লুকোজ মানে কি? এই 5 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকলে সেটা ডি গ্লুকোজ, এবং বাম পাশে হাইড্রোক্সিল থাকলে সেটাকে এল গ্লুকোজ বলা হয়। তোমাকে যদি পরীক্ষায় ডি গ্লুকোজ আঁকতে বলা হয় তাহলে তুমি পরীক্ষার খাতায় কিভাবে আঁকবা? আমি আরেকবার বলছি, পরীক্ষার খাতায় যদি ডি গ্লুকোজ আঁকতে বলা হয় তাহলে আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে 6টা কার্বন দিয়ে দিব, নিচে নিচে 6টা কার্বন দিয়ে দিব, কেননা আমরা জানি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? এরপর আমরা 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক দিয়ে দিব, দিলাম দিয়ে এরপর আমরা 5 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল দিয়ে দিব। কেন বলো তো? কারণ আমি ডি গ্লুকোজ আঁকছি। আমি আরেকবার বলছি, আমরা যখন ডি গ্লুকোজ আঁকবো তখন কি করব? পরপর 6টা কার্বন আঁকবো প্রথমে, তারপরে 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক দিব, তারপরে 5 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল দিব। আমরা জানি 5 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকলে সেটাকেই ডি গ্লুকোজ বলা হয়। এবং বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে 2 নাম্বার কার্বনের আমরা ডান পাশে হাইড্রোক্সিল দিব, এটা আমাদের মনে রাখবো আমরা, ঠিক আছে? 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল থাকবে, তাহলে বাঁ পাশে কি থাকবে? হাইড্রোজেন। আর 3 নাম্বার কার্বনের ডান পাশে কি থাকবে বলতো? হাইড্রোজেন, বাঁ পাশে হাইড্রোক্সিল। মানে 2 নাম্বারের ব্যতিক্রম হচ্ছে 3 নাম্বার, আবার 3 নাম্বারের ব্যতিক্রম হচ্ছে 4 নাম্বার, মানে 4 নাম্বারের ডান পাশে হাইড্রোজেন, হাইড্রোক্সিল, বাঁ পাশে হাইড্রোজেন। এবং 5 নাম্বার তো আমরা আগে এঁকে ফেলেছি, এবং 6 নাম্বারের ক্ষেত্রে আমরা CH2OH লিখে দেব। এই হচ্ছে ডি গ্লুকোজ আঁকার নিয়ম, ঠিক আছে? এল গ্লুকোজের ক্ষেত্রেও তাই, একই রকম। বুঝলাম আমরা? এখন আমরা এই গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকবো। ছেলেরা খেয়াল করে দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু চেইন স্ট্রাকচার ছিল, লম্বালম্বি গঠন। এখন আমরা এই একটা রিং স্ট্রাকচার আঁকবো। সাধারণত যখন
দ্রবীভূত অবস্থায় থাকে তখন হচ্ছে এরা রিং স্ট্রাকচার গঠন করে থাকে, বা প্রকৃতিতে সাধারণত এরা এরকম রিং এর মতো গঠন করে থাকে। ঠিক আছে, এই রিং স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয় তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। আমি এখানে এই স্লাইডটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। আমি প্রথমে এখানে একটা ডি গ্লুকোজ এঁকেছি, তারপরে আমরা রিং স্ট্রাকচারটা এঁকেছি। তোমরা খাতাতেও তাই করবা, প্রথমে একটা ডি গ্লুকোজ আঁকবা, এঁকে তারপরে এই ডি গ্লুকোজ ধরে ধরে এই রিং স্ট্রাকচারটা আঁকবা, সরি তোমরা প্রথমে চেইন স্ট্রাকচার আঁকবা, চেইন স্ট্রাকচার হাতে ধরে ধরে তোমরা রিং স্ট্রাকচারটা আঁকবা। ঠিক আছে, এখন দেখো কি হয়। আমরা কি সম্পর্কে আলোচনা করছি? আমরা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। রিং স্ট্রাকচার গঠনের সময় কি হয় দেখো, 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে। 5 নাম্বার কেন কাছাকাছি আসে? কারণ 5 নাম্বার হচ্ছে দূরবর্তী অপ্রতিসম কার্বন, তাই না? আমরা জানি যে এই 5 নাম্বারের ডান পাশে থাকলে সেটাকে ডি গ্লুকোজ বলা হয়। তাহলে গ্লুকোজের রিং স্ট্রাকচার গঠন করার সময় 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে এবং নিজেদের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি করে। দেখো, এই হচ্ছে 5 নাম্বার কার্বন, এই হচ্ছে 1 নাম্বার কার্বন। যখন এরা রিং স্ট্রাকচার গঠন করবে তখন 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসবে এবং নিজেদের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি করবে, এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হবে। ঠিক আছে, আমরা মনে করতে পারি এই 1 নাম্বার কার্বনে দেখো এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এখানে গেল, এই যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা উপরে চলে যাবে, আর এই হাইড্রোক্সিলটা এখানে চলে আসবে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আসলে জটিল। ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে আন্তঃআণবিক বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এদের মধ্যে একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি হয়, অনেক জটিল একটা বন্ধন তৈরি হয় এখানে। ঠিক আছে, কিন্তু আমরা শুধু মনে রাখবো যে রিং স্ট্রাকচার গঠন করার সময়, গ্লুকোজের রিং স্ট্রাকচার গঠন করার সময় 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে, নিজেদের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি হয় এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক তৈরি হয়। ঠিক আছে, এখন এই হাইড্রোক্সিলটা 1 নাম্বার কার্বনের উপরের দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে। নিচের দিকে থাকলে সেটাকে আমরা বলি আলফা পজিশন, আলফা অবস্থান, এবং উপরের দিকে থাকলে সেটাকে আমরা বলি বিটা অবস্থান। তার মানে যদি রিং স্ট্রাকচারের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনের নিচের দিকে হাইড্রোক্সিল থাকে সেটাকে আমরা বলি আলফা ডি গ্লুকোজ, আর যদি উপরের দিকে হাইড্রোক্সিল থাকে সেটাকে আমরা বলি বিটা ডি গ্লুকোজ। আমি আরেকবার বলছি কি হয়, গ্লুকোজ যখন রিং স্ট্রাকচার গঠন করে তখন 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে, নিজেদের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি করে এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয়। এই হাইড্রোক্সিল মূলক যদি 1 নাম্বার কার্বনের নিচের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলি আলফা, আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, এই অবস্থানটাকে বলা হচ্ছে আলফা, এবং তখন সেই গ্লুকোজটাকে বলবো আমরা আলফা ডি গ্লুকোজ। এবং এই হাইড্রোক্সিল মূলকটা যদি উপরের দিকে থাকে তাহলে সেই অবস্থানটাকে আমরা বলবো বিটা, এবং সেই গ্লুকোজটাকে আমরা বলবো বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, সেই গ্লুকোজটাকে আমরা বলবো বিটা ডি গ্লুকোজ। বুঝলাম এই পর্যন্ত? এখন আমরা বাকিগুলো কিভাবে আঁকবো খেয়াল করে দেখো। বাকি কার্বনগুলোতে ডান পাশে যেগুলো চেইন স্ট্রাকচারের ডানে যা যা থাকবে, এই রিং স্ট্রাকচারের নিচের দিকে তা থাকবে। দেখো এটা তো 2 নাম্বার কার্বন, তাই না? এই 2 নাম্বার কার্বনের নিচে হাইড্রোক্সিল, উপরে হাইড্রোজেন। 3 নাম্বার কার্বনে দেখো, খেয়াল করে দেখো, 3 নাম্বারের কার্বনে চেইন স্ট্রাকচারের ডান পাশে কি ছিল? হাইড্রোজেন না? এই নিচে হাইড্রোজেন, উপরে হাইড্রোক্সিল। 4 নাম্বার কার্বনে দেখো হাইড্রোক্সিল ডান পাশে, তার মানে নিচে হাইড্রোক্সিল হবে, উপরে হাইড্রোজেন হবে। 5 নাম্বার কার্বনে খেয়াল করে দেখো নিচে হাইড্রোজেন, এখানে কি হাইড্রোক্সিল আছে? হাইড্রোক্সিল কিন্তু নাই। হাইড্রোক্সিল কোথায় গেল দেখো, এই হাইড্রোক্সিলটা কোথায় গেল? এই হাইড্রোক্সিলটা কিন্তু এই 1 নাম্বারের সাথে বিক্রিয়া করে ফেললো, মানে 1 নাম্বারে যুক্ত হয়ে গেল। এটাই 1 নাম্বারে গিয়েছে, ব্যাপারটা তা না, কিন্তু আমরা ধরি যে এটা হচ্ছে 1 নাম্বারে গিয়েছে আমাদের মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে, কেননা এই 1 নাম্বার এবং 5 নাম্বার কাছাকাছি আসলে তখন হচ্ছে এদের মধ্যে আন্তঃআণবিক কিছু বিক্রিয়া হয়, আন্তঃআণবিক গঠনের পরিবর্তন হয় এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখার জন্য আমরা মনে রাখি যে এই 5 নাম্বার কার্বনেরটা 1 নাম্বারে চলে গেল। তাহলে 5 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন থাকলে এই হাইড্রোজেনটা এই যে নিচে, আর 6 নাম্বার কার্বনে CH2OH। তার মানে আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচার কিভাবে আঁকবো? প্রথমে আমরা একটা হেক্সাগোনাল স্ট্রাকচার এঁকে ফেলবো। ঠিক আছে, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার কার্বন।
এবং আমরা জানি যে যখন রিং স্ট্রাকচার গঠন করে তখন 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে, নিজেদের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি করে, তাই না? এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়। এই হাইড্রোক্সিল মূলক নিচের দিকে থাকলে সেটাকে আমরা বলছি আলফা টি গ্লুকোজ, উপরের দিকে থাকলে সেটাকে আমরা বলছি বিটা টি গ্লুকোজ। এবং বাকিগুলো কার্বনের ক্ষেত্রে আমরা কিভাবে আঁকবো বলতো? বাকিগুলো কার্বনের ক্ষেত্রে এই চেইন স্ট্রাকচারের ডান পাশে যা যা থাকবে আমরা নিচে তাতা দিয়ে দিব। মানে দেখো 2 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল আছে, আমরা 2 নাম্বার কার্বনের নিচে হাইড্রোক্সিল দিব। 3 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোজেন আছে, দেখো আমরা নিচে হাইড্রোজেন দিচ্ছি। আর বাম পাশে হাইড্রোক্সিল, তার মানে উপরে আমরা হাইড্রোক্সিল দিচ্ছি। এইভাবে আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকবো। রিং স্ট্রাকচার আঁকার সময় তোমরা প্রথমেই একটা চেইন স্ট্রাকচার এঁকে নেবা, এবং চেইন স্ট্রাকচার এঁকে হাত ধরে ধরে তোমরা রিং স্ট্রাকচারটা আঁকবা, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য পাশাপাশি তোমাদেরকে এঁকেছি। এখন আমি এই স্লাইডে দেখাচ্ছি গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং আলফা এবং বিটা টি গ্লুকোজ। গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসলে সেখানে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি হয়, এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়। দেখো এই হাইড্রোক্সিল মূলকটা যদি আলফা অবস্থানে থাকে, মানে নিচের দিকে থাকে, তাহলে সেটাকে বলা হয় আলফা টি গ্লুকোজ, আর উপরের দিকে থাকলে সেটাকে বলা হয় বিটা টি গ্লুকোজ। তোমরা এই গ্লুকোজের চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার 3 বার করে খাতায় আঁকবা, এটা তোমাদের হোমওয়ার্ক, কেননা খুবই 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকো, গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকো। ঠিক আছে, এবং তোমরা আরো একটা জিনিস মনে রাখবা, এই আলফা এবং বিটা পজিশনের জন্য কিন্তু গ্লুকোজের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, ভৌত বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। যেমন ধরো আমরা পরবর্তীতে দেখবো অসংখ্য আলফা টি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে স্টার্চ গঠন করছে, পলিস্যাকারাইড, আর অসংখ্য বিটা টি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করছে। ঠিক আছে, তাহলে তোমরা আলফা টি গ্লুকোজ এবং বিটা টি গ্লুকোজ নিশ্চয়ই আঁকা শিখে গিয়েছো। এখন আমরা ফ্রুক্টোজ সম্পর্কে অল্প একটু কথা বলবো। ফ্রুক্টোজ একটা কিটোহেক্সোজ, কেন বলতো? কারণ এখানে কিটোন মূলক থাকবে, এবং এটা আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এটাও একটা রিডিউসিং সুগার, এবং পাকা ফল মিষ্টি, পাকা মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে। সর্বপ্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এটার বৈশিষ্ট্য কি? এটা সাদা বর্ণের, দানাদার, স্ফটিকাকার এবং মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজেই দ্রবণীয়, অ্যালকোহলেও দ্রবণীয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে গাঠনিক সংকেতের ভিন্নতা আছে, তাই এদেরকে আইসোমার বলা হয়। আইসোমার কি, ব্যাপারটা বুঝো, যে এদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কেন ভিন্ন বলতো? আমরা গ্লুকোজের ক্ষেত্রে দেখেছি অ্যালডিহাইড থাকে, ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখেছি কিটোন থাকে। এদের আণবিক সংকেত দেখো দুইটাই এক, C6H12O6, কিন্তু এটার গাঠনিক সংকেত ভিন্ন, তাই এদেরকে পরস্পরে আইসোমার বলা হয়। এখন গ্লুকোজের আমরা চেইন স্ট্রাকচার, রিং স্ট্রাকচার আঁকা শিখেছি, তাই না? একটা যদি পারো বাকি সবগুলোই পারবা। এই দেখো ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার কিভাবে আঁকবো আমরা। প্রথমে কি করবো বলতো? 6টা কার্বন এঁকে ফেলবো। কেন? কারণ ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট, আঁকলাম। এরপরে আমরা কিটোন মূলক আঁকবো। মনে আছে কিটোন মূলক কয় নাম্বার কার্বনে আঁকতে হবে? 2 নাম্বার কার্বনে। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম অ্যালডিহাইড থাকলে সেটা 1 নাম্বার কার্বনে থাকবে, কিটোন থাকলে সেটা 2 নাম্বার কার্বনে থাকবে। তাহলে দেখো এই 2 নাম্বার কার্বনে আমরা কিটোন মূলকটা এঁকে ফেললাম। এবং বাকিগুলোর ক্ষেত্রে দেখো, বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? 1 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল হবে। 1 নাম্বার কার্বনের যদি ডান পাশে হাইড্রোক্সিল হয়, তাহলে 3 নাম্বার কার্বনের বাম পাশে হাইড্রোক্সিল হবে। 2 নাম্বারের কথা আমরা বলবো না, কেন? কারণ এখানে আমরা কিটোন মূলক আগেই দিয়ে দিয়েছি। আমি আরেকবার বলছি, 1 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল হলে 2 নাম্বার কার্বন তো কিটোন আঁকলাম, 3 নাম্বার কার্বনের বাম পাশে হাইড্রোক্সিল হবে, আর 4 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল হবে। 5 নাম্বার কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা কি ডি ফ্রুক্টোজ আঁকছি নাকি এল ফ্রুক্টোজ আঁকছি? যদি ডি ফ্রুক্টোজ আঁকি তাহলে সেটা হাইড্রোজেন মূলকটা ডান পাশে হবে, আর যদি এল ফ্রুক্টোজ আঁকি তাহলে বাম পাশে হবে। ঠিক আছে, আর 6 নাম্বার কার্বনে CH2OS আমরা এঁকে দেব। এই হচ্ছে ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার। আমি আরেকবার বলছি, চেইন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে 6টা কার্বন আঁকবো, 2 নাম্বার কার্বনে কিটোন মূলক দিব, 5 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল দিব যদি ডি ফ্রুক্টোজ হয়, আর বাম পাশে হাইড্রোক্সিল দিব যদি এল ফ্রুক্টোজ হয়। এরপর আমরা কি করব? এরপর আমরা হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন গুলো বসায় দিব। আমরা 1 নাম্বার কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল দিলে 3 নাম্বার কার্বনের বাম পাশে দিব, এবং 4 নাম্বার কার্বনের ডান পাশে দিব, এবং বাকিগুলোতে হাইড্রোজেন এঁকে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে ফ্রুক্টোজ। এখন আমরা যদি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার দেখি, সেক্ষেত্রে কত কত কার্বন কাছাকাছি আসবে বলতো? 1 নাম্বার আর 5 নাম্বার না, 2 নাম্বার আর 5 নাম্বার কার্বন কাছাকাছি আসবে। 2 নাম্বার কেন বলতো? কারণ এই 2 নাম্বারে কার্যকরী মূলক আছে, কিটোন মূলক আছে। আর 5 নাম্বার কেন বলতো? কারণ এই 5 নাম্বারটা হচ্ছে দূরবর্তী অপ্রতিসম কার্বন। তাহলে দেখো কি হচ্ছে, এই 2 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে,
2 নাম্বার দেখো এটা 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। 2 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসে এবং নিজেদের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন তৈরি করে, এবং সেই সাথে 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয়। 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা নিচের দিকে থাকলে সেটাকে আমরা বলবো আলফা ডি ফ্রুক্টোজ, এবং যদি উপরের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, এবং খেয়াল করে দেখো 2 নাম্বারের নিচে হাইড্রোক্সিল, তাহলে উপরে কি হবে? উপরে কিন্তু এই 1 নাম্বার কার্বনটা চলে যাবে। ঠিক আছে, ছেলেরা খেয়াল করে দেখো ফ্রুক্টোজ যদিও 6 কার্বন বিশিষ্ট, এটার রিং স্ট্রাকচারটা অনেকটা প্যান্টাগোনাল হয়। ঠিক আছে, দেখো এই 2 নাম্বার কার্বনের উপরে কিন্তু 1 নাম্বার কার্বন থাকবে এরকম CH2OS। ঠিক আছে, তোমরা চেইন স্ট্রাকচার এঁকে তারপর হাত ধরে ধরে রিং স্ট্রাকচার আঁকবা। ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কাছাকাছি আসলো, 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হলো। হাইড্রোক্সিল মূলকটা নিচের দিকে দিলে সেটা হবে আলফা ডি ফ্রুক্টোজ, উপরের দিকে দিলে সেটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। এবং 2 নাম্বার কার্বনের নিচে হাইড্রোক্সিল থাকলে উপরে কি থাকবে বলতো? এই 1 নাম্বার কার্বনে CH2OS। এবং 3 নাম্বার কার্বনের নিচে কি থাকবে বলতো? নিচে থাকবে এস। কেন বলো? কারণ আমি বলেছি চেইন স্ট্রাকচারের ডানে যা থাকে সেগুলো হচ্ছে রিং স্ট্রাকচারের নিচে চলে যায়। তার মানে 3 নাম্বার কার্বনের ডানে হাইড্রোজেন আছে, তার মানে এখানে নিচে হাইড্রোজেন হবে আর উপরে হাইড্রোক্সিল হবে। 4 নাম্বারের ক্ষেত্রে দেখো ডানে হাইড্রোক্সিল আছে, তার মানে রিং স্ট্রাকচারের ক্ষেত্রে নিচে হাইড্রোক্সিল হবে, উপরে হাইড্রোজেন হবে। 5 নাম্বারের ক্ষেত্রে দেখো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোক্সিল তো তখন আর থাকবে না রিং স্ট্রাকচারে, তাই না? আর 6 নাম্বার কার্বনে CH2OS। এই হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানুস, গ্যালাক্টোজ এগুলো সবই গাঠনিক আইসোমার। কেননা একটু আগে বলেছি যে এগুলো সবই গাঠনিক, আণবিক সংকেত হচ্ছে C6H12O6, কিন্তু এটার গাঠনিক সংকেতটা একটু ভিন্ন ধরনের। ঠিক আছে ছেলেরা, আমি তোমাদের এই যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচারটা তখন বলি নাই, এখন কিন্তু সহজ। দেখো এই 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বন কাছাকাছি আসে, নিজেদের মধ্যে অক্সিজেনের বন্ধন তৈরি করে, এবং 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল উৎপন্ন হয়। দেখো হাইড্রোক্সিলটা উপরের দিকে আছে, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, বিটা ডি রাইবোজ, তাই না? হ্যাঁ, 4 নাম্বার কেন আসলো? 4 নাম্বার হচ্ছে দূরবর্তী অপ্রতিসম কার্বন। আর 1 নাম্বার কেন বলতো? 1 নাম্বারে হাইড্রোক্সিল মূলক আছে। এই ডি ডি ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রেও তাই। 1 নাম্বার এবং 4 নাম্বার কাছাকাছি আসলো, অক্সিজেনের বন্ধন তৈরি করলো। 1 নাম্বারে উপরের দিকে হাইড্রোক্সিল থাকলে সেটাকে হচ্ছে বিটা ডি ডিঅক্সিরাইবোজ বলা হয়। এই হচ্ছে রিং স্ট্রাকচার। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এই সবগুলোর চেইন স্ট্রাকচার 3 বার করে আঁকবা, রিং স্ট্রাকচার 3 বার করে আঁকবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমার ক্লাস এই পর্যন্তই। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। এখন বলো তো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা?